হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো আমরা ডব্লিউবিএসএসসি এসএলএসটি বায়োলজির একটা টপিক নিয়ে আলোচনা করব, মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন, মানে কি রক্ত তঞ্চন পদ্ধতি। বিষয়টা হলো কি, তো যেভাবে আজকে ক্লাসটা করাবো তোমাদের আর বই পড়তে হবে না, বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না। ক্লাসটা যদি মন দিয়ে দেখো, আর ক্লাসটা করানোর পরে এই টপিক রিলেটেডই এমসিকিউ করাবো, মানে পুরো ভালোভাবে এই টপিকটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করছি। মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন, রক্ত তঞ্চন মানে কি, আমাদের শরীরে ধরো কোথাও কেটে গেল, ঠিক আছে, শরীরে কি হলো, কোথাও একটা কেটে গেল, তো কেটে গেলে এখান থেকে কি হবে, এরকম ভাবে ব্লিডিং হবে, তাই তো। তো এই ব্লিডিংটা যে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক আমাদের বডি ব্লিডিংটাকে বন্ধ করে দিচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি হলো ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, এই ব্লাড কোয়াগুলেশনের জন্য তিনটে মেজর পাথওয়ে আছে। কি আছে? তিনটে মেজর পাথওয়ে আছে। কি কি? এক নম্বরে হলো ইন্ট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে। দু নাম্বার কি, এক্সট্রিনসিক পাথওয়ে। আর তিন নম্বরে হলো কমন পাথওয়ে। ঠিক আছে, তিন নম্বর হলো কি কমন পাথওয়ে। এবারে আমরা স্টেপ বাই স্টেপ মেকানিজমে যাব। ঠিক আছে, এবারে কি দেখব, স্টেপ বাই স্টেপ মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন। স্টেপ বাই স্টেপ মেকানিজম অফ ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব হলো স্টেপ 1। খুব মন দিয়ে কিন্তু ক্লাসটা করো, আমি আবারও বলছি। ঠিক আছে, দেখো স্কিপ করে চলে গেলে তাহলে বই পড়ো কষ্ট করে, ঠিক আছে, কিন্তু যদি মনে করো যে বই পড়বে না, এইটুকু টাইমের মধ্যে পুরোটা তৈরি করবে, তো মন দিয়ে দেখো, বইয়ের থেকে ভালো করে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো স্টেপ 1, স্টেপ 1-এ দেখো এখানে কি বলেছে, যে প্রথমে একটা ইনজুরি হলো, মানে কোথাও হাত পা কিছু কেটে গেল, তাহলে আমরা সেটাকে কি বলবো, ভাস্কুলার ইনজুরি। ভাস্কুলার, স্টেপ 1 কি, ভাস্কুলার ইনজুরি। ভাস্কুলার বলতে মানে রক্ত বাহে একটা ইনজুরি হলো, অ্যান্ড প্লেটলেট অ্যাক্টিভেশন। কি হলো, ভাস্কুলার একটা ইনজুরি হলো এবং ইনজুরি হওয়ার পরে কি হবে, প্লেটলেট অ্যাক্টিভেশন হবে। এবারে এই স্টেপটা আমরা একটু ফ্লোচার্টের মাধ্যমে দেখব, ঠিক আছে, কিভাবে এটা হচ্ছে। তাহলে প্রথমে কি ঘটনা ঘটছে, প্রথমে হলো একটা ড্যামেজ হচ্ছে, কোথায়, আমাদের রক্তবাহে, তাই তো। তাহলে কি লিখবো, ড্যামেজ টু দা, ড্যামেজ টু দা, কোথায় হচ্ছে ড্যামেজটা, ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াম। ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াম, যেটা কি এক্সপোজ হয়ে যাচ্ছে। এবার যখনই একটা ড্যামেজ হচ্ছে, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম লেয়ার, ধরো একটা ব্লাড ভেসেল কিরকম দেখতে হয়, এরকম দেখতে, ঠিক আছে, এটা সমান হলো না।
তো এইটা হলো কি লেয়ার, এর ভেতরে একটা যে লেয়ার থাকে সেটাকে বলে এন্ডোথেলিয়াম লেয়ার। ঠিক আছে, তো এই এন্ডোথেলিয়াম লেয়ারে যদি একটা ড্যামেজ হয় এবং ড্যামেজের পরে কি হয়ে যায়, এক্সপোজ হয়ে যাবে। কোনো একটা জায়গায় ড্যামেজ হলে কি ভেতরের পার্টটা এক্সপোজ হয়ে যায়, ভেতরের কি এক্সপোজ হয় কি কোলাজেন ফাইবার অ্যান্ড টিস্যু ফ্যাক্টর। যখনই একটা ড্যামেজ হচ্ছে ব্লাড ভেসেল এন্ডোথেলিয়ামে, তখন কি হচ্ছে, এক্সপোজেস কোলাজেন ফাইবার and tissue factor। ঠিক আছে, হলো তাহলে এটা হলো প্রথম ঘটনা ঘটলো, তোমার হাত পা কোথাও একটা কেটে গেল, কেটে যাওয়ার ফলে ব্লাড ভেসেলটা ড্যামেজ হলো, এন্ডোথেলিয়াম লেয়ার ড্যামেজ হলো এবং কি এক্সপোজ হয়ে গেল, কোলাজেন ফাইবার আর টিস্যু ফ্যাক্টর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট স্টেপে কি হচ্ছে, এবারে এই এবার রক্ত তো অনবরত বয়ে চলেছে, তার মানে কাটা জায়গার মধ্যে দিয়েও ওখান থেকে রক্তটা ক্রস করছে, ব্লাডটা ক্রস করছে। তখন কি হচ্ছে যে প্লেটলেট গুলো এই রিজিয়নে আসছে। ঠিক আছে, অ্যাডহেয়ার টু দ্য সাইট, এই সাইটে আসছে। কিসের মাধ্যমে আসছে, দেখো প্লেটলেটস adhere to the site via von Willebrand factor। ঠিক আছে, von Willebrand factor, শর্টে কি বলবো, VWF। হলো? আচ্ছা, নেক্সট পরের স্টেপে কি হচ্ছে, খুব ভালো করে দেখো, পড়া কিন্তু তৈরি হয়ে যাবে এখানে। হ্যাঁ, পরের স্টেপে বলেছে অ্যাক্টিভেটেড প্লেটলেটস। এবারে যখনই এই কাটা জায়গার সংস্পর্শে আসলো, প্লেটলেট গুলো কি হয়ে গেল, সক্রিয় হয়ে গেল। তাহলে এরপরে কি লিখবো, অ্যাক্টিভেটেড প্লেটলেটস, অ্যাক্টিভেটেড প্লেটলেটস রিলিজ, কি রিলিজ করছে, এডিপি, সেরোটোনিন and thromboxane A2। এই চ্যাপ্টার থেকে না, মানে এই টপিকটা থেকে প্রচুর এমসিকিউ হয়। ঠিক আছে, আর ভুল হওয়ার মতো। ঠিক আছে, আচ্ছা, থ্রোম্বক্সিন A2 এগুলো রিলিজ করছে। এবার এগুলো রিলিজ করছে কেন, কারণ এগুলো রিলিজ করা মানে এদের কিছু একটা ফাংশন রয়েছে। তো কি কাজের জন্য এগুলো রিলিজ হচ্ছে, which promote, মানে যেগুলো রিলিজ করছে সেগুলো কি প্রমোট করছে, অপশন এ তে ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি, রক্তবাহের সংকোচন। ঠিক আছে, নাম্বার বি, বিতে কি হচ্ছে, প্লেটলেট অ্যাগ্রিগেশন, মানে প্লেটলেট গুলো মজুত হচ্ছে। ঠিক আছে, নাম্বার সি কি হচ্ছে, ফার্দার অ্যাক্টিভেশন of the clotting cascade। ঠিক আছে,
এই আবার কি ক্লটিং কাস্কেট যেগুলো রয়েছে সেগুলো কি আবার সক্রিয় হচ্ছে, প্লেটলেট মজুত হচ্ছে, রক্তবাহের সংকোচন ঘটছে। কি কারণে এগুলো হচ্ছে? এই জিনিসগুলো রিলিজ করার জন্য, এডিপি, সেরোটোনিন অ্যান্ড থ্রোম্বোক্সান A2। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। এবারে চলে, তাহলে আমাদের স্টেপ 1 কমপ্লিট। ঠিক আছে, স্টেপ 1 কমপ্লিট। এবারে হবে স্টেপ 2। স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2 তে কি হচ্ছে দেখো, initiation of coagulation cascade। মানে এবার হলো কোয়াগুলেশনের ব্যাপারগুলো শুরু হতে লাগলো। ঠিক আছে, আচ্ছা। দেয়ার আর টু সেপারেট বাট ইন্টারকানেক্টেড পাথওয়ে। এখানে কি হচ্ছে, এখানে দুটো সেপারেট পাথওয়ে হচ্ছে, কিন্তু একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। কি কি? একটা হলো প্রথমে যেটা বললাম এক্সট্রিনজিক পাথওয়ে, আর একটা হলো ইন্ট্রিনজিক পাথওয়ে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কোনটা সম্বন্ধে দেখব? প্রথমে আমরা দেখব হলো এক্সট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিনজিক পাথওয়ে, এক্সট্রিনজিক পাথওয়েতে কি বলেছে দেখো, আচ্ছা, ট্রিগার্ড বাই এক্সটার্নাল ট্রমা, এক্সপোজিং টিস্যু ফ্যাক্টর। কিভাবে হচ্ছে এটা? এটা হচ্ছে হলো, মানে কিভাবে শুরু হচ্ছে, এক্সট্রিনজিক পাথওয়েটা কিভাবে স্টার্ট হচ্ছে? ট্রিগার্ড বাই এক্সটার্নাল ট্রমা। ঠিক আছে, এক্সপোজিং টিস্যু ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পরের স্টেপে কি হচ্ছে, টিস্যু ফ্যাক্টর forms a complex with কিসের সঙ্গে? ফ্যাক্টর 7, activating it to 7A। ঠিক আছে, তাহলে টিস্যু ফ্যাক্টর কি করছে? টিস্যু ফ্যাক্টর ফর্ম করছে একটা কমপ্লেক্স উইথ ফ্যাক্টর 7 এর সঙ্গে, এবং এই ফ্যাক্টর 7 কে কি করছে? সক্রিয় করছে কিসে? 7A। তাহলে এবারে যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্সটা কিভাবে তৈরি হচ্ছে, কি কি নিয়ে তৈরি হচ্ছে দেখো, টিস্যু ফ্যাক্টর TF 7A কমপ্লেক্স। ঠিক আছে, এই যে কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই কমপ্লেক্সটা হলো এটা। এবার এইটার সঙ্গে কি যুক্ত হচ্ছে? এটার সঙ্গে যুক্ত হচ্ছে হলো Ca2+। যখনই Ca2+ যুক্ত হয়ে গেল, এটা তখন কি করছে? অ্যাক্টিভেটস করছে। কি অ্যাক্টিভেট করছে? কাকে কাকে অ্যাক্টিভেট করছে দেখো, রোমান 1 দিয়ে যদি লিখি, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে কিসে? 10A। ঠিক আছে, এই স্টেপটা
এই স্টেপটা হলো কমন পাথওয়েতে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর 10কে সক্রিয় ফ্যাক্টর 10-এ পরিণত করছে। আর কি কি? অলসো অ্যাক্টিভেটস ফ্যাক্টর 9। অ্যাক্টিভেটস ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9কে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে? এই যে ডিউরেশনটা, এই যে অ্যাক্টিভেট করা, এই ডিউরেশনে কতটা টাইম লাগছে? 15 to 30 সেকেন্ড, ঠিক আছে? এই অ্যাক্টিভেট করতে টাইম লাগছে হলো 15 to 30 সেকেন্ড। তাহলে এইটা হলো আমাদের এক্সট্রিনজিক পাথওয়ে, স্টেপ 2 এর এক্সট্রিনজিক পাথওয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব হলো ইন্ট্রিনজিক পাথওয়ে। আচ্ছা, ইন্ট্রিনজিক পাথওয়েতে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের কিন্তু WBSSC SLST লাইফ সায়েন্স 9-10 এর কিন্তু অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে একদম লাইন বাই লাইন নোটটা পড়ে বুঝিয়ে কিন্তু তোমাদের ক্লাসটা হয়। তোমাদের জন্য ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা 9-10 নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে? এবারে কি, ফুল নোটস যদি নাও তাহলে তুমি কি কি সুবিধা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দেখো, প্রথম কথা হলো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত পাবে? যতদিন না নোটিফিকেশন আসছে, সামনের সপ্তাহে নোটিফিকেশন। সুতরাং যারা যারা নিতে চাইছো বা চিন্তা করছো, নোটিফিকেশনের আগে নিয়ে নাও। নোটিফিকেশন একবার বেরিয়ে গেলে এমনিই সবার পড়ার এনার্জি বেড়ে যাবে, তখন কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না, তখন সবাই এমনি নোট নেবে, ঠিক আছে? তো নোটিফিকেশন পর্যন্ত কিন্তু ডিসকাউন্টটা রয়েছে, যদি কেউ নিতে চাও নিয়ে নাও, ঠিক আছে? তো দেখো, বেঙ্গলি সম্পূর্ণ বাংলা ভাষায় নোটস পাবে, ফুল নোটস, একদম চ্যাপ্টার ধরে ধরে ইন ডিটেলসে নোটস। আমাদের নোট এমন নয় নোট নেওয়ার পরেও তোমাকে আবার বই খুঁজতে হবে। যদি বই খুঁজতে হয় তাহলে নোট কেন নেবে, তাই না? এমন ভাবে আমাদের নোটটা তৈরি যে তোমাকে কোনো বই খুঁজতে হবে না, তুমি শুধু নোট পড়লেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একদম চ্যাপ্টার ওয়াইজ রয়েছে অনলাইন ক্লাস, সপ্তাহে 2 দিন করে কিন্তু ক্লাস চলছে। 2000+ MCQ কিন্তু তোমাদের এই ক্লাসে করানো হবে এবং এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? আর WBSSC SLST বায়োলজি 11-12 এর নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ফুল নোটস একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটস পাবে, ঠিক আছে? এবার যদি মনে করো কেউ ফুল নোটস নিতে পারবে না, তুমি মান্থলি ফিস দিয়ে ক্লাস করবে, তো মান্থলি ফিস হিসেবেও তুমি কিন্তু ক্লাস করতে পারো। তার জন্য ডিটেলস তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, তাও আমি নাম্বারটা এখানে একবার লিখে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তুমি কিন্তু চাইলে ক্লাসটা জয়েন করে যেতে পারো বা নোটসও কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? নোটসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চলো, আচ্ছা, এবারে আমরা আবার পড়ায় ফিরে আসি যে ইন্ট্রিনসিক পাথওয়েতে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি দেখবো? এবারে আমরা দেখবো হলো ইন্ট্রিনসিক পাথওয়ে। আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা এটুকু বুঝতে পারবে যে আমরা নোটস কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করি। কারণ একটা কথা বলবো, এটা বলার আগে একটা কথা বলি, যে ধরো তুমি কল করলে, ঠিক আছে? ধরো তুমি কল করলে, আমাদের কাছে কল আসলো, তুমি সমস্ত ইনফরমেশনগুলো শুনলে, ঠিক আছে? শুনে এবার তুমি হয়তো ভাবলে যে না, ঠিক আছে, আমি এখন আমি 2 দিন টাইম নিচ্ছি হাতে, আমি নেব কি নেব না, হ্যাঁ? তো একটা কথা তোমাদের বলে রাখি, সমস্ত জায়গায় তুমি যখনই কোনো কিছু এনকোয়ারি করবে, হুম, ধরো তুমি কি বলবো, কোনো ধরো কোনো ইনস্টিটিউটে ধরো এনকোয়ারি করলে, বা তুমি ধরো কোনো গাড়ির শোরুমে গেলে, ঠিক আছে? বা তুমি যেখানেই যাও, হ্যাঁ, সব জায়গার থেকে দেখবে তোমাকে কিন্তু আবার একটা কল ব্যাক করা হয়, ঠিক আছে? যে আহ, তুমি এই কোর্সটা করতে ইন্টারেস্টেড কিনা, তুমি এই জিনিসটা করতে ইন্টারেস্টেড কিনা, তুমি এটা কিনতে ইন্টারেস্টেড কিনা, তোমার কল ব্যাক আসে, ঠিক আছে? কেন? কারণ তারা যাতে, কাস্টমাররা যাতে তাকে তাকে ভুলে না যায়, এই জন্য। কিন্তু আমাদের এখান থেকে তুমি কিন্তু কোনো রকম কল ব্যাক পাবে না। আমরা কোনো রকম কিন্তু কল ব্যাক করি না, আমাদের একটাই নাম্বার রয়েছে, ঠিক আছে? যেটা আমি প্রথমে বললাম তোমাদের, ওই একটাই নাম্বার। তুমি যদি এনকোয়ারি করো, কারণ আমরা আমাদের নোটস যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করি, ঠিক আছে? যে বারবার আমরা ফোন করব, ফোন করে তোমাকে ডিস্টার্ব করব যে তুমি নোট নাও নোট নাও, এটা কিন্তু নয়। যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে করা, যারা নিয়েছে তারা জানে, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু কল ব্যাক করি না।
কারণ যার প্রয়োজন, যে মনে করবে যে না আমার হেল্পফুল হবে, সে ক্লাসগুলো দেখুক, প্রিভিয়াস ক্লাসেস দেখুক, অ্যানালিসিস করুক, সমস্ত জিনিসগুলো বুঝুক ভালো করে, বুঝে নিয়ে তারপরে যদি তার মনে হয় যে না ঠিক আছে এখান থেকে আমি নিতে পারি তো নিক। স্যাম্পল নোটসও তোমরা নিতে পারো, ঠিক আছে। কিন্তু কি ওই তুমি ইনকোয়ারি করলে তারপরে আমরা আবার তোমাকে বারবার করে কল করে বিরক্ত করব যে তুমি নোট নেবে বলেছিলে, কবে নেবে কবে নেবে, এরকম কিন্তু এ টু জেড পরীক্ষার থেকে কোনো কল ব্যাক কিন্তু যায় না, ঠিক আছে। আর এ টু জেড পরীক্ষার কিন্তু আর কোনো ব্রাঞ্চ নেই, এটাই একমাত্র ব্রাঞ্চ, ঠিক আছে। এখানেই শুধুমাত্র তুমি কিন্তু যোগাযোগ করে সমস্ত ডিটেলস জানতে পারবে। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরকম না, বা কোনো ওরকম ভাবে আলাদা করে তুমি যে কথা বলবে বলছো সেরকম ভাবে কিন্তু হয় না। হ্যাঁ, কারণ এরকম একবার হয়েছিল যে আমাদের এ টু জেড পরীক্ষার নাম করে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে যে আমরা এ টু জেড পরীক্ষার ব্রাঞ্চ, তো ওই জন্য আমি বলে দিলাম যে আমাদের কাছ থেকে কোনো কল ব্যাকও যায় না, কাউকে ফার্দার কল যায় না যে তুমি এনকোয়ারি করেছিলে বা তুমি এরকম কিছু নোটস নেবে কি নেবে না, ঠিক আছে। কারণ আমরা জানি আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে নোট করি, যে একবার নোট নেবে সে ভালোবেসে ফেলবে নোটটাকে, ঠিক আছে। চলো, আচ্ছা, এবারে দেখবো হলো ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক হলো, এবারে আমরা দেখবো ইন্ট্রিনসিক। আচ্ছা, ইন্ট্রিনসিক পাথওয়েটা দেখো কখন শুরু হচ্ছে, এটা এটা ট্রিগার করছে কখন। হ্যাঁ, এটা ট্রিগার করছে যখন ইন্টারনাল ট্রমা হচ্ছে। আমরা এক্সট্রিনসিকে কি দেখলাম, যখন এক্সটার্নাল ট্রমা মানে বাইরের থেকে যখন আঘাতটা আসছে তখনই এক্সট্রিনসিকটা স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন ভেতরটা এসে আঘাতটা লাগছে তখন শুরু হচ্ছে হলো ইন্ট্রিনসিক পাথওয়ে। তাহলে কি লিখবো, যে ট্রিগার্ড বাই triggered by internal trauma, ঠিক আছে। এবার ইন্টারনাল ট্রমা বলতে আমরা কি বোঝাচ্ছি, such as contact with such as contact with exposed collagen or negatively charged surface। তো কোলাজেনের সংস্পর্শে যখন আসছে, মানে কি ইন্টারনালে যে কোলাজেন রয়েছে, কোলাজেন ফাইবার, তার সংস্পর্শে যখন আসছে তখন কি হচ্ছে, ইন্টারনাল মানে ইন্ট্রিনসিক পাথওয়েটা তখন কিন্তু ট্রিগার হচ্ছে, মানে শুরু হচ্ছে। তো এবারে এর পরের স্টেপে কি ঘটছে, এটা হওয়ার পরে ফ্যাক্টর 12 তোমাদের জন্য HW থাকলো, ফ্যাক্টর 12 এর নাম কি, HW থাকলো, ঠিক আছে। ফ্যাক্টর 12 কি হচ্ছে, কনভার্টেড অ্যাক্টিভেট করছে কাকে, মানে সক্রিয় হয়ে কি তৈরি করছে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12, ঠিক আছে। সক্রিয় হচ্ছে ফ্যাক্টর 12, সক্রিয় হচ্ছে হয়ে কি হচ্ছে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12। এবারে এই যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 আমরা পেলাম, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 এটা কি করছে, এটা আবার অ্যাক্টিভেটস করছে কাকে কাকে অ্যাক্টিভেট করছে, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11। এরপরের স্টেপে কি হচ্ছে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 Ca2+ এর সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে। Ca2+ এর সঙ্গে যুক্ত হওয়ার পরে এটা আবার কি করছে,
অ্যাক্টিভেটস কাকে সক্রিয় করছে? এটা আবার সক্রিয় করছে ফ্যাক্টর 9 কে। ফ্যাক্টর 9 কে কি করছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি পেলাম? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9। এবারে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 কি করছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 কার সঙ্গে কম্বাইন করছে? ইটস কোফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8। ঠিক আছে, আচ্ছা ইন প্রেজেন্স অফ Ca2+ অ্যান্ড ফসফোলিপিড। কার প্রেজেন্সে এই যে ঘটনাটা ঘটছে, এটা কার প্রেজেন্সে ঘটছে? Ca2+ আর ফসফোলিপিড। ঠিক আছে, এগুলো এটার মানে উপস্থিতিতে এটা ঘটছে। ঠিক আছে, এবারে এই যে একটা কমপ্লেক্স গঠিত হলো 9A, এটার সঙ্গে Ca2+, এগুলোর সঙ্গে একটা যে কমপ্লেক্স গঠিত হলো, এই কমপ্লেক্সটা আবার কি করছে? এই কমপ্লেক্সটা ফ্যাক্টর 10 কে কি করছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এ কনভার্ট করছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখব হলো তাহলে ইন্ট্রিনজিক পাথওয়েটাও হয়ে গেল। এবারে আসবে হলো কমন পাথওয়ে। স্টেপ 3। কমন পাথওয়ে। কমন পাথওয়েতে দেখো বলেছে ওয়ান্স ফ্যাক্টর 10 ইজ অ্যাক্টিভেটেড, প্রথমে কি হচ্ছে? ফ্যাক্টর 10 ইজ অ্যাক্টিভেটেড। একবার যখন ফ্যাক্টর 10টা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাই ইদার পাথওয়ে। এবার দেখো কি হচ্ছে, এখানে দেখো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। আচ্ছা এক্সট্রিনজিকে দেখো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। ঠিক আছে, এই যে এন্ট্রি ইনটু কমন পাথওয়ে, তার মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 থেকে আমরা কমন পাথওয়ে পাচ্ছি, যেটা এক্সট্রিনজিকেও রয়েছে আবার এইদিকে ইন্ট্রিনজিকেও রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, এবার এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10টা কি করছে দেখো, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 প্লাস ফ্যাক্টর 5, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 প্লাস Ca2+ প্লাস ফসফোলিপিড, এগুলো কি হচ্ছে? সবকটা একসঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে কি গঠন করছে? গঠন করছে হলো প্রথ্রম্বিনেজ কমপ্লেক্স। ঠিক আছে, বাংলায় যদি লিখি প্রথ্রম্বিনেজ কমপ্লেক্স। ঠিক আছে, এটা তৈরি করছে। আচ্ছা এবারে এই যে প্রথ্রম্বিনেজ কমপ্লেক্সটা তৈরি হলো, এই প্রথ্রম্বিনেজ কমপ্লেক্সটা এবার কি কাজ করছে? এটা প্রথ্রম্বিনকে
কিসে কনভার্ট করছে? থ্রোম্বিনে। প্রোথ্রোম্বিনকে কিসে কনভার্ট করছে? থ্রোম্বিন। ঠিক আছে, এবার থ্রোম্বিন কি হচ্ছে দেখো, স্টেপ 4। স্টেপ 4, ঠিক আছে, স্টেপ 4টা কি? ফাইব্রিন ফর্মেশন। ফাইব্রিন ফর্মেশন। তো এখানে দেখো থ্রোম্বিন কি করছে, থ্রোম্বিন এখানে বিভিন্ন ধরনের কাজ করছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আসছে? থ্রোম্বিন। থ্রোম্বিন কি করছে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মোনোমারে কনভার্ট করছে। ফাইব্রিনোজেনকে কিসে কনভার্ট করছে? ফাইব্রিন মোনোমারে। ঠিক আছে, ফাইব্রিন মোনোমার পলিমারাইজেস টু ফর্ম ফাইব্রিন থ্রেড। এবার ফাইব্রিন মোনোমার কি করছে? পলিমারাইজেস বা পলিমারাইজ করে কি গঠন করছে? গঠন করছে ফাইব্রিন থ্রেড। একটু বড় হলো আজকের ক্লাসটা, ইন ডিটেলস এটা বোঝালাম। অবশ্যই অবশ্যই আশা রাখবো তোমরা একটু জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ইজি লেগেছে না টাফ লেগেছে। ঠিক আছে, আর যদি ভালো লাগে আশা করব যে তোমরা লাইক করবে। ঠিক আছে, ফ্লোচার্ট করে যতটা ইজি করে সম্ভব আমি বোঝালাম। বইয়ে লাইন বাই লাইন করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই চার্ট ওয়াইজ যদি পড়ে যাও তোমাকে পরীক্ষায় কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ফাইব্রিন থ্রেড তোমাদের যে ক্লাস হয় না, অনলাইন ক্লাসে কিন্তু এটা শিখিয়ে দেওয়া হয় যে কোনটার কিভাবে ফ্লোচার্ট করবে। আমি ওগুলো নিজে করে দেখিয়ে দিই, একদম লাইন বাই লাইন পড়ে প্রত্যেকটা টপিক যে কোনটা কিভাবে লিখলে তোমার খুব ইজিলি মনে থাকবে, মাইন্ড ম্যাপ করে ফ্লোচার্ট করে। ঠিক আছে, আচ্ছা, ফাইব্রিন থ্রেড হলো। আচ্ছা, থ্রোম্বিন অলসো অ্যাক্টিভেটস ফ্যাক্টর 13 to 13A। থ্রোম্বিন আরেকটা কাজ করছে। কি কাজ করছে? ফ্যাক্টর 13 কে অ্যাক্টিভেটেড 13 এ কনভার্ট করছে। এবারে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 13 এটা কি করছে? ফাইব্রিন যে পলিমার, হ্যাঁ, ফাইব্রিন পলিমারকে কি করছে? স্টেবিলাইজ করছে, করে ফাইব্রিন ক্লটে ফর্ম করছে। তাহলে কি লিখবো এই জায়গাটা? ফ্যাক্টর 13A cross links the fibrin polymer to stabilize the fibrin clot. To stabilize the fibrin clot. ঠিক আছে, আচ্ছা, এবারে কি হচ্ছে? স্টেপ 5। স্টেপ 5-এ দেখো কি হচ্ছে, বলেছে প্লেটলেটস কন্ট্রাক্ট। 1 নম্বর কি হচ্ছে? কন্ট্রাক্ট মানে সংকোচন হচ্ছে। নেক্সট কি করছে? পুলিং ফাইব্রিন থ্রেড। Fibrin thread and wound edges closer. ঠিক আছে, মানে কাছাকাছি নিয়ে আসছে। আচ্ছা, আরেকটা কি, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে? প্লেটলেট
derived growth factor PDGF stimulates repair of the damaged vessel wall. মানে যেই ওয়ালটা ব্লাড ভেসেলের যেই ওয়ালটা মানে রক্তবাহের যে দেয়ালটা বা প্রাচীরটা বলতে পারো, এটা কি ড্যামেজ হয়েছিল, ওটা আবার রিপেয়ার হতে শুরু করতে কে হেল্প করছে? প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর PDGF। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো তোমাদের মেকানিজম যেটা আর কি। ঠিক আছে, আচ্ছা, তোমাদেরকে এবার যেহেতু বললাম এমসিকিউ করাবো, যদিও ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল, তো ঠিক আছে, একটা দুটো এমসিকিউ করাই, নেক্সট ক্লাসে আমি আবার এই টপিকের ওপরই এমসিকিউ দেবো। ঠিক আছে, চলো, আর না হয় দুটো এমসিকিউ দিচ্ছি, উইচ তোমরা অ্যান্সার করবে এটা। ঠিক আছে, HW পুরোটা তো বুঝিয়েই দিলাম। বলছে which of the following factors initiate the extrinsic pathway of the blood coagulation? Factor 12, factors 8, tissue factor, factor 9। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার করবে প্রত্যেকে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন, বলছে which vitamin is essential for the synthesis of several clotting factor in the liver? ভিটামিন A, D, E, K, অ্যান্সার কোনটা হবে করবে? এই দুটোই কিন্তু তোমাদের জন্য HW থাকলো। নেক্সট ডে আমি এই ব্লাড কোয়াগুলেশনের ওপরে কিন্তু এমসিকিউ দেবো। ঠিক আছে, আজকে আর দিলাম না, অনেকটা বড় হয়ে গেছে ক্লাসটা। ক্লাস এখন এন্ড করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। কেমন লাগলো ক্লাসটা প্রত্যেকে কিন্তু জানিও। ঠিক আছে, আর যদি অনলাইন ক্লাস সম্বন্ধে কোনো এনকোয়ারি থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিও। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।